সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা প্রথম 6 ওভারে যেভাবে ব্যাটিং করছিল, মানে 105 রান স্কোর করে ফেলেছিল বিনা উইকেটে। অভিষেককে তো আমরা সেই পুরনো ফর্মে দেখতে পাচ্ছিলাম, 22 বলে 66 রান স্কোর করে ফেলেছিল। তো তখন আমরা এটাই ভাবছিলাম যে আজকে হয়তো আইপিএল ইতিহাসে প্রথমবার আমরা 300 রান করতে দেখব। মানে যেভাবে এরা খেলছিল তাতে কোনো কিছুই অসম্ভব ছিল না। আর্শদীপ সিং হয়ে যাক বা এখান থেকে জেভিয়ার বাটলেট বা মার্কো জ্যানসেন, বিজয় কুমার বৈশাখ, সবাইকে মেরে ফাটিয়ে দিচ্ছিল, কাউকেই ছাড়ছিল না। মনে হচ্ছিল আজকে আমরা হয়তো অভিষেকের ব্যাট থেকে সেঞ্চুরি দেখতে পাবো। ব্যাস, তারপরে শশাঙ্ক সিং বোলিং করতে আসলো এবং এসেই দুখানা উইকেট কিন্তু নিয়ে নিল। প্রথমে নিল ট্র্যাভিস হেডের উইকেট এবং তার 2 বল পরে কিন্তু অভিষেক শর্মার উইকেট নিয়ে নিল এবং আস্তে আস্তে কিন্তু সানরাইজার্স স্লো খেলা শুরু করে দিল। যদিও ঈশান কিষান মোটামুটি একটা ভালো নক খেলেছিল, 17 বলে 27 রান, কিন্তু হেনরিচ ক্লাসেনের ব্যাটিং দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম যেটা কি খেললো। 33 বলে 39 রান, মানে এমন সিচুয়েশন থাকতো যে 30 রানে 3 উইকেট বা 40 রানে 4 উইকেট হয়ে গেছে, সেখান থেকে নেমে 33 বলে 39 করতে আমি মেনে নিতাম, ঠিক আছে। এত ভালো সিচুয়েশন সেখানে নেমে 33 বলে 39 রান স্কোর করে, এত স্লো ব্যাটিং কেউ করে? তারপরে লাস্টের দিকে অনিকেত ভার্মা মোটামুটি 9 বলে 18 রান স্কোর করে, তো শেষমেশ 220 রান স্কোর করে, মানে 250 রানও স্কোর করতে পারলো না 6 ওভারে 105-0 থেকে। কেউ ভাবতে পেরেছিল এই অবস্থা হবে? 6 ওভারে 105-0 আমি ছেড়ে দিলাম, 8 ওভারে 120 রানের 0 উইকেট ছিল, মানে লাস্টের 12 ওভারে মাত্র 100 রান স্কোর করেছে, 100 রান। তো এত বাজে ব্যাটিং কেন করলো আমি বুঝতে পারলাম না। তারপরে যখন 221 রান টার্গেট ছিল, দারুণ একটা শুরু দেয় পাঞ্জাবের ওপেনাররা, প্রভ সিমরান সিং এবং তার সাথে প্রিয়ান সারিয়া, দুজনে একটা দুর্দান্ত শুরু দেয়, অলমোস্ট 100 রানের পার্টনারশিপ করে ফেলে দুজনেই ফার্স্ট উইকেটে এবং দুজনেই 50-এর উপর রান স্কোর করে ফেলে। তবে মাঝখানে পাঞ্জাব 3টে উইকেট হারিয়ে ফেলে জলদি, এবং তারপরে সরপঞ্চ সাব অর্থাৎ শ্রেয়াস আয়ারের ব্যাট থেকে একটা দুর্দান্ত ক্যাপ্টেন্সি নক আমরা দেখতে পেলাম এবং 69 রানে নট আউট থেকে পাঞ্জাবকে জিতিয়ে দিল 7 বল বাকি থাকতে, এবং এরই ফলে কিন্তু পাঞ্জাব এখন পয়েন্টস টেবিলে 2 নম্বরে উঠে এলো এবং দুর্দান্ত ফর্মে এই সময় পাঞ্জাব রয়েছে যাকে বলা যেতে পারে। আর সানরাইজার্স হায়দ্রাবাদে কিন্তু এটা থার্ড লস হয়ে গেল, এবং সানরাইজার্সের যেরকম বাজে বোলিং, তাতে তো আমি এটাই ভাবছি যে কেকেআর কি করলো সানরাইজার্সের এগেনস্টে, এত বাজে কেন খেললো? নিজের ঘরের মাঠে 227 রান চেস করতে পারলো না এই সানরাইজার্সের বোলিং। হ্যাঁ, জয়দেব উনাদকাটকে সেদিনকে খেলতে পারছিল না, হার্ষাল পটেলকে খেলতে পারছিল না সেদিনকে, কি বলবো, কি বলার আছে আর? শিবাং কুমার একা 3 উইকেট নিয়েছে, ও যা ভালো বোলিং করেছে, বাকি সমস্ত বোলাররাই ব্যর্থ সানরাইজার্সের হয়ে আমরা যদি দেখি। আর অন্যদিকে যদি আমরা সিএসকে বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের দিকে নজর দিই, তাহলে সবচেয়ে প্রথমে সঞ্জু স্যামসনের তারিফ কিন্তু করতেই হবে, কারণ টি-20 ক্রিকেটে ওর এটা ওভারঅল 7 সেঞ্চুরি ছিল, 4টে আইপিএলে এবং 3টে ইন্টারন্যাশনালসে করেছে। তো একটা দুর্দান্ত ইনিংস খেললো, 116 নট আউট রান স্কোর করেছে এবং টি-20 ওয়ার্ল্ড কাপে তিনখানা সেঞ্চুরিও মিস করেছিল, একটাতে 97 নট আউট ছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, এছাড়া সেমিফাইনাল আর ফাইনালে 89 স্কোর করে আউট হয়ে গেছিল। তো এখানে একটু সঞ্জু ধরে ধরে খেলছিল 89 রানে পৌঁছানোর পর থেকে, কিন্তু ওটাই হচ্ছে কথা যে দারুণ লাগলো সঞ্জুর ব্যাটিং দেখে, কারণ প্রথম 3টে ম্যাচেই কিন্তু ফ্লপ হয়েছিল, 10 রানও পেরোতে পারেনি। তো সবাই বলছিল যে সঞ্জু হয়তো সিএস করে ভালো খেলতে পারবে না, যা ভালো খেলার টি-20 ওয়ার্ল্ড কাপে খেলে দিয়েছে ইন্ডিয়ার হয়ে, কিন্তু এখানে কিন্তু সঞ্জু সমস্ত হেটারদের জবাব দিয়ে দিল এবং একটা দারুণ ম্যাচ উইনিং সেঞ্চুরি স্কোর করলো। এছাড়া আয়ুষ মাত্র 59 রানের একটা ইনিংস খেললো এবং লাস্টে ওকে রিটায়ার্ড আউট করে দিল, কারণ 15 ওভারের পর থেকে মারতে পারছিল না। এছাড়া লাস্টের দিকে নেমে শিবম দুবে 10 বলে 20 নট আউটের একটা দুর্দান্ত ঝোড়ো ইনিংস খেলে একটা দারুণ ফিনিশিং টাচ দেয়। তবে ঋতুরাজ গাইকোয়াড় কিন্তু খুবই স্লো খেলছে, 18 বলে 15 রান, মানে এখনকার দিনে টি-20 ক্রিকেটে এটা কোনোভাবেই মানা যায় না। মানে পাওয়ার প্লেতে কোনো উইকেট পড়েনি, তারপরেও তুমি লেস দ্যান 100 স্ট্রাইক রেটে যদি ব্যাটিং করো, সেটা কিভাবে মেনে নেওয়া যাবে, তাই না? এখন যেখানে টি-20 ক্রিকেট এত পাল্টে গেছে, তো সিএসকে আরো আরামসে এখান থেকে 15 রান তো করতেই পারতো না যদি আর একটু ফাস্ট খেলতো। 18 বলে 15 রানের জায়গায় যদি 18 বলে অ্যাটলিস্ট 25 রানও করতো ঋতুরাজ গাইকোয়াড়, তাহলে আরামসে 225 রান তো করতেই পারতো। তো যাই হোক, 213 রান টার্গেট ছিল। তবে দিল্লি স্টার্টটা কিন্তু ভালোই বেশ হয়েছিল, ফার্স্ট উইকেটে রাহুল আর পাথুম নিশাঙ্কার মধ্যে 61 রানের পার্টনারশিপ হয়েছিল। তো আমরা ভাবছিলাম আবারও হয়তো যাকে বলে আর একটা 200+ চেস হয়ে যাবে, কিন্তু যাই হোক পরের দিকে পাঞ্জাবের বোলাররা খুব ভালো কামব্যাক করেছে, বিশেষ করে যাকে বলে জ্যামি ওভারটন খুব ভালো বোলিং করেছে, 4খানা উইকেট নিয়েছে। আর এখান থেকে যাকে বলে একা লড়ে গেছে দিল্লির হয়ে ট্রিস্টান স্টাবস, কিন্তু বাকি কোনো ব্যাটসম্যানই আর টিকতে পারেনি।
লাস্টের দিকে যখন ক্রিস্টান স্টাফস আউট হয়ে গেল তখন অলমোস্ট ম্যাচ জিতে গেছিল চেন্নাই। 9 বলে 30 রান দরকার, আর কোনো চান্স ছিল না। আর এখান থেকে 3খানা উইকেট নিয়েছে যাকে বলে অনশুল কম্বোজ, ও খুব ভালো বোলিং করেছে ডেথ ওভার্সে। এবং এটির সাথে সিএসকে এই সিজনে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিল। প্রথম দুটো ম্যাচ পরপর জিতে দারুণ একটা স্টার্ট দিয়েছিল দিল্লি, তো লাস্টের দুটো ম্যাচই হেরে গেল। বিশেষ করে আগের ম্যাচটা তো খুবই বাজেভাবে হেরেছিল, 1 রানে হেরে গেছিল। আর এই জয়ের ফলে এখন যাকে বলে চেন্নাই 9 নম্বরে উঠে এলো পয়েন্টস টেবিলে, কারণ একটা ম্যাচ জিতেছে চেন্নাই। আর এখন কলকাতা 10 নম্বরে নেমে গেল। কলকাতা যাকে বলে 1 পয়েন্ট পেয়েছে, 3টে হেরেছে, আর একটা ম্যাচ নো রেজাল্ট হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। এখন নেক্সট ম্যাচ সিএসকে আর কেকেআর এর মধ্যে খেলা হবে 14 তারিখে। তো এই ম্যাচে যে জিতবে সে 9 নম্বরে থাকবে, আর যে হারবে সে 10 নম্বরে নেমে যাবে। তো দেখা যাক কি হয়। বাকি দিল্লির জানি না আগের বারের মতোই হবে কিনা। আগের বারও এরকম সেম হয়েছিল, পরপর 4টে ম্যাচ জিতেছিল, তারপরে লাগাতার হেরে যাচ্ছিল। তো এখানেও সেটা হয় কিনা জানি না। আর দিল্লির বোলিংও খুব বাজে চলছে এখন অব্দি যদি বলি। লুঙ্গেনগিরি মোটামুটি বোলিং করছে, হ্যাঁ। আর বাকি যদি দেখি তাহলে আকশার প্যাটেল শুধু একটা উইকেট নিয়েছে, বাকি পুরো যাকে বলে বোলাররা সবাই ব্যর্থ। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে কুলদীপ যাদব খুবই বাজে বোলিং করেছে, ঠিক আছে। আর এখান থেকে অকিব নবীকে সুযোগ দেওয়া হয়েছিল, দেখে ভালো লাগলো, 2 ওভারে 17 রান দিয়েছে। তবে ওকে কেন ডেথ ওভার্স ইউজ করলো না সেটা জানি না। তো আশা রাখি যেন দিল্লির ম্যানেজমেন্ট ওর ওপর ভরসা রাখে এবং অকিব নবীকে সত্যিকার অর্থে দেখতে চাই এই সিজনে। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।